যদি মহাসচিব পদে পরিবর্তনের প্রশ্ন আসে কিংবা এই ধরনের কোনো বিষয় আসে, আপনার সেক্ষেত্রে প্রস্তুতি কি? আমি তো সর্বাত্মকরণে দলের সিদ্ধান্তকে মাথা পেতে নেব সবসময়। সেক্ষেত্রে ফাঁকা হয়ে যাবে বিএনপির মহাসচিব পদটি। সেই পদেই আসছেন সালাউদ্দিন আহমদ। এছাড়াও তিনি সংসদ উপনেতা হতে যাচ্ছেন। উঠেছে বিএনপির মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে কেউ একজন হয়তো মহাসচিবের পদে আসবেন, তার মধ্যে সালাউদ্দিন আহমেদ অন্যতম। সালাউদ্দিন আহমেদ, তাকে ঘিরে নেতাকর্মীদের আগ্রহ, তার বক্তব্যের দিকে মিডিয়ার চোখ আর দলের প্রতিক্রিয়াগুলো ইঙ্গিত দিচ্ছে এই মানুষটি হতে যাচ্ছেন বিএনপির আগামী দিনের মহাসচিব। বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলামের অবশেষে অবসান ঘটতে যাচ্ছে। নতুন মহাসচিব হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ দর্শক, নির্বাচন হয়েছে, নতুন মন্ত্রিসভাও গঠন হয়েছে, এমপিরা শপথও নিয়েছেন। আর এর পরের ধাপে কিন্তু দর্শক বিএনপিকে পুনর্গঠন করছেন তারেক রহমান। আর যার ফলে দর্শক এমন একটি সিদ্ধান্ত কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে, যেটার ইঙ্গিতে কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নতুন মহাসচিব হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। কারণ দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে শপথ অনুষ্ঠান থেকে শুরু করে যাবতীয় যত কার্যকলাপ হচ্ছে সকল কিছুতেই কিন্তু দর্শক এই সালাউদ্দিন আহমেদ কিন্তু সকল কিছুর কর্ণধার হিসেবে কিন্তু কাজগুলি পরিচালনা করছেন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলামের যে দায়িত্বগুলি ছিল সেগুলি কিন্তু একে একে কিন্তু সবকিছুই কিন্তু বুঝে নিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আর যার ফলশ্রুতিতেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু মন্ত্রিত্ব দিয়ে কিন্তু তাকে দমিয়ে রাখবেন। আর যার নতুন নেতৃত্ব হিসেবে কিন্তু সালাউদ্দিন আহমেদ কিন্তু বিএনপির মহাসচিব হিসেবে তারেক রহমানের সঙ্গে কিন্তু কাজ শুরু করবেন। কিন্তু কত তারিখে বিগ অ্যানাউন্সটি ঘোষণা করবেন তারেক রহমান? কবে বা ক্ষমতা হস্তান্তর করবেন সালাউদ্দিন আহমেদের হাতে মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে নিয়ে? দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা দেখলেই কিন্তু আপনি স্পষ্টই কিন্তু ধারণা পেয়ে যাবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে থেকে মহাসচিবের পদ ছাড়ছেন এবং সালাউদ্দিন আহমেদ কবে থেকে গ্রহণ করছেন। তাই আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রিপোর্টটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। যদি মহাসচিব পদে পরিবর্তনের প্রশ্ন আসে কিংবা এই ধরনের কোনো বিষয় আসে, আপনার সেক্ষেত্রে প্রস্তুতি কি? আমি তো সর্বাত্মকরণে দলের সিদ্ধান্তকে মাথা পেতে নেব সবসময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। নানা গুজব গুঞ্জনের মধ্যেও সরকার ও দলীয় নানা পদ নিয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেক্ষেত্রে ফাঁকা হয়ে যাবে বিএনপির মহাসচিব পদটি। সেই পদেই আসছেন সালাউদ্দিন আহমদ। এছাড়াও তিনি সংসদ উপনেতা হতে যাচ্ছেন, পেতে পারেন সিনিয়র মন্ত্রীরও একটি পদ। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সালাউদ্দিন আহমদ। পূর্বে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এবার তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। জানা গেছে, কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 2,19,758 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন 1,25,311 ভোট। এদিকে নতুন সরকারের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। আজ রাতেই বিএনপি তাদের মন্ত্রিসভা চূড়ান্ত করবে বলে জানা গেছে। সেক্ষেত্রে মহাসচিবের পদে তিনি আর থাকবেন না, সেই শূন্য স্থানটি পূরণ করবেন সালাউদ্দিন আহমদ। 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ওই দিন সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরপর একই দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথ পড়াবেন। প্রথমবার প্রধানমন্ত্রী হতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার আকার ছোট রাখার কথা ভাবছেন। বর্তমানে বাংলাদেশের সরকার কাঠামোতে যে 43টি মন্ত্রণালয় রয়েছে সেটির সংখ্যা কমিয়ে 30-এর নিচে নামিয়ে আনার কথা ভাবছেন তিনি। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে যেসব মন্ত্রণালয়কে ভেঙে আলাদা করা হয়েছে সেগুলোর মধ্যে বেশ কয়েকটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর চিন্তা করা হচ্ছে।
এছাড়া একই খাত নিয়ে কাজ করছে এমন কিছু মন্ত্রণালয়কে একটি ছাতার নিচে নিয়ে আসার বিষয়টিও ভেবে দেখছে বিএনপি। শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করা হলে সড়ক পরিবহন ও রেল একই মন্ত্রণালয়ের আওতায় চলে আসতে পারে বলে জানা যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় 2 ডজনের মতো পূর্ণমন্ত্রী থাকতে পারে বলে ধারণা করছেন বিএনপির সিনিয়র নেতারা। এর বাইরে 1 ডজনের মতো উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী রাখা হতে পারে বলেও জানিয়েছেন তারা। এর মধ্যে তুলনামূলক কম বিতর্কিত ও অতীতে সফলভাবে মন্ত্রণালয় চালিয়েছেন এমন অভিজ্ঞ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে অভিজ্ঞতা নেই কিন্তু মেধাবী এরকম তরুণ নেতারা পাচ্ছেন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব। আজকে একটা ঐতিহাসিক দিন। এই দিনের জন্য সমগ্র জাতি 16-17 বছর রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শত সহস্র শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা, গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আজকের এই দিনটি জাতীয় জীবনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন। আমরা আজকে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি এবং আমাদের সংসদীয় দলের বৈঠকে আমাদের দলের সংসদীয় দলের এবং আমাদের দলের নেতা নির্বাচন করেছি। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যেটা লিডার অফ দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে 4টার সময় মন্ত্রিসভা শপথ নেবে। এর মধ্য দিয়ে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি, প্রতিশ্রুত হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এটা আমরা ক্ষমতা বলি না, এটা বলি দায়িত্ব। এদেশের জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা সব কিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেই জন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধানের। এগুলো আমাদের অনেক বেশি দায়িত্ব। সুতরাং আমরা মনে করি এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি, সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই জাতির ঐক্যটাকে ধরে রেখে এই ঐক্যকে শক্তিতে পরিণত করে, যেটা গণতান্ত্রিক সংগ্রামে হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা শুনছিলাম আপনি বক্তব্য দিচ্ছিলেন ভেতরে, আমরা যেহেতু বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা নিচ্ছেন না, যেহেতু সংবিধানে নেই, এই বিষয়টি ব্যাখ্যা করবেন। আমরা গতকাল থেকে বিষয়টি পরিষ্কার করেছি। গণভোটের রায় অনুসারে জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায়, সেটা প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে, এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে। সেইটা সংশোধন করার পরে যিনি শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, এবং সংবিধানের 3য় তফসিলে শপথের ফর্ম সংযুক্ত হবে। যার দায়িত্ব থাকবে সেটা সংসদ নির্ধারণ করবে, সংবিধান সংশোধন হবে, তারপরে সেই শপথ বাক্য পাঠ করাতে পারে। এখন বিদ্যমান সংবিধানে 148 অনুচ্ছেদের 2 ক-তে যা বলা আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন, অপারগতা প্রকাশ করেন অথবা পাওয়া না যায়, তাদের প্রতিনিধি যদি, মনোনীত প্রতিনিধি যদি তা না করেন 3 দিনের মধ্যে, তাহলে 4র্থ দিন থেকে মানে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। সেই বিবেচনায় উনি আর আমাদের সেই শপথ গ্রহণ করানোর জন্য অ্যাপ্রোচও করেন নাই। আমরা শপথ গ্রহণ করার কথা মানে আমরাও শপথ গ্রহণ করি নাই, যেহেতু সেখান থেকে অ্যাপ্রোচ করা হয়নি। এটা সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার, এবং আমরা এই পর্যন্ত যা এসেছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি, এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করি। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয় আজকে। আমি একটু আগেই বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি, এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি
যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করার সুযোগ দেন। সেই চিঠি আমরা পাঠিয়েছি এবং যতজন সদস্য উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিলেন, যারা শপথ গ্রহণ করেছেন সবাই দস্তখত করেছেন। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, দ্বিতীয়ত সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসাবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে মানে সবার উপরে হবে বা যেটা আমরা বলি যে মোর ইকুয়াল হবে, সেটা আর হবে না, সবাই আমরা সমান। আজকে মন্ত্রিপরিষদ গঠন হচ্ছে, তিনটা স্তরের দুইটা স্তর পার হয়েছে। আজকে বলা হচ্ছিল যে যদি সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেয় তাহলে তৃতীয় স্তরটা পার হয়ে জুলাই সনদ বাস্তবায়নের পথ হবে। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয়, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। কারণ দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো প্রায় দুইবারের মহাসচিব কিন্তু ছিলেন বিএনপির, আর যার ফলে তার এখন বয়সও হয়েছে, তার কথাবার্তার দর্শক মাধুর্য কিছুটা হারিয়ে ফেলেছেন। তাই বিএনপির এই মুহূর্তে যে কজন নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে অত্যন্ত স্মার্ট এবং শিক্ষাগত যোগ্যতায়ও সবার থেকে কিন্তু এগিয়ে রয়েছেন সালাউদ্দিন আহমেদ। যদিও তাকে নিয়ে নতুন করে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে সে হাসিনা পালানোর পর থেকেই, কিন্তু সকল বিতর্কের ঊর্ধ্বে গিয়েই কিন্তু এবার মহাসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন কিন্তু সালাউদ্দিন আহমেদ। কাজ কারবারের দর্শক সবকিছুতেই কিন্তু তিনি যে একটা দক্ষতা দেখাচ্ছেন, যে হাসিনা পালানোর পর থেকে বিএনপির জন্য, এমনকি তিনি যে সময়ে ভারতেও বন্দী ছিলেন দর্শক, সে সময় কিন্তু সেখানে বসেও কিন্তু বিএনপির বেশ কিছু কমিটি তিনি পরিচালনা করেছেন। আর যার ফলে কিন্তু এই গুরু দায়িত্বটি দেওয়া হচ্ছে এখন সালাউদ্দিন আহমেদকে। কারণ দর্শক, এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যদি সঠিক লোক না পায় তবে কিন্তু দল পরিচালনা করা সম্ভব নয়, আর দেশ পরিচালনা করা সম্ভব নয়। যার ফলে কিন্তু যে তথ্যাদিগুলি আপনারা যখন রিপোর্টে দেখতে পেয়েছেন দর্শক, এগুলি দেখে কি আপনাদের কি বোঝার বাকি রয়েছে যে আগামীর মহাসচিব হতে যাচ্ছেন বিএনপির সালাউদ্দিন আহমেদই? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং সালাউদ্দিন আহমেদ মহাসচিব হিসেবে দর্শক কি পরিমাণ দায়িত্ব পালন করতে পারবেন এবং তিনি কেমন হবেন দর্শক সেটাও লিখে যাবেন। কারণ আপনাদের মন্তব্যটুকু আমাদেরকে কিন্তু পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক অনেকটাই আগ্রহী করে তুলবে। তাই আজ যার কথা বাড়িয়ে এখানে মূল্যবান সময়টুকু নষ্ট করব না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে আশা করি।